This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দিনাজপুর গুলিকাণ্ড সেদিকে আমরা নজর রেখেছি কারণ এই ঘটনায় এবার নতুন মোড়। অভিযুক্ত সাজ্জাক, তাকে অস্ত্র দিয়েছিল কে? বাংলাদেশের আব্দুল। বিস্তারিত জানবো, আরো একবার পরিষ্কারভাবে জেনে নেব। আমাদের সহকর্মী রূপক আমাদের সঙ্গে রয়েছেন, পাশাপাশি নিউজরুম থেকে আমাদের সহকর্মী সিজারও রয়েছেন। প্রথমে আমি রূপকের কাছে যাব। রূপক, এই উত্তর দিনাজপুরের গুলিকাণ্ডে নতুন যে মোড় তৈরি হচ্ছে, এই নতুন মোড় নিয়ে আরো একটু বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, যেমনটা অভিযোগ উঠে আসছে যে এই আব্দুল হোক বা আবুল হোক ওরফে যার নাম আবাল, তাকে গোয়ালপুকুর থানার পুলিশ কিন্তু 2023 সালে তাকে গ্রেপ্তার করে এবং তার পরবর্তীতে 2023 সালে কিন্তু তাকে পুশব্যাক অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় ইসলামপুর আদালতের তরফ থেকে। কিন্তু তারপরেও সেই অভিযুক্তকে আবালকে কিন্তু দেখা যাচ্ছে যেদিন এই গুলি চালানোর ঘটনা ঘটে তাকে ইসলামপুর কোর্ট চত্বরে। আর তারপরেই কিন্তু এই প্রশ্ন ওঠে এবং প্রশ্ন নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন ইসলামপুরের যিনি সরকারি আইনজীবী রয়েছেন। তিনি বলছেন যে এই আবাল সে কিভাবে এই দেশে থেকে গেল বা এই রাজ্যে থেকে গেল, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। কেন আদালতের নির্দেশের পরেও তাকে ফেরত পাঠানো হলো না বাংলাদেশে? অর্থাৎ যেই অভিযোগ কিন্তু বারবার উঠছে যে এই বাংলাদেশের যারা আগ্নেয়াস্ত্র নিয়ে বা দুষ্কৃতীরা যারা এদেশে তাণ্ডব চালাতে পারে, এই ধরনের অভিযোগ উঠে আসছিল, সেটাই কিন্তু কার্যত সিলমোহর দিল এই সরকারি আইনজীবীর বক্তব্য। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ সরকারি আইনজীবী, ইসলামপুরের সরকারি আইনজীবী, তিনি কি বলেছেন একবার শুনুন। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এ অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুকুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল। তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। আমাদের সহকর্মী সিজারও রয়েছেন আমাদের সঙ্গে, একটু সিজারের কাছে যাই, একটু পরিষ্কার জানতে চাইবো সিজার, এই যে আব্দুল নামের যে ব্যক্তিকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে, সে আব্দুল না আবুল, সে বাংলাদেশের বাসিন্দা কিনা, সেটা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, কিন্তু এটা তো খুবই পরিষ্কার যে ইসলামপুরের যিনি সরকারি আইনজীবী তিনি যেটা বললেন যে এক্ষেত্রে দেখা যাচ্ছে সে বাংলাদেশের এবং তাকে পুশব্যাক করা হয়েছিল, কিন্তু পুশব্যাকের নির্দেশের পরেও তাকে বাংলাদেশে পাঠানো হলো না বা সে গেল না। মানে এখানে আইন শৃঙ্খলা বলো বা পুলিশের ভূমিকা বলো, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। একদমই, কারণ যেখানে সরকারি আইনজীবী তার কনভিকশনের কথা বলছেন এবং যেখানে তিনি জানাচ্ছেন এই আবুল, যাকে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা হয়েছে, যে সাজ্জাক আলমকে অস্ত্র দিয়েছিল কোর্ট লকআপে এবং যার সাহায্যে সাজ্জাক আলম পুলিশকে গুলি করে পালিয়েছে, সেই আবুল বা আবাল হোসেন যেই হোক না কেন, সে 14 ফরেনার্স অ্যাক্টে এর আগে গ্রেপ্তার হয়েছিল। তার অর্থাৎ সে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল, এটা একেবারে আদালতে স্বীকৃত। তার কনভিকশন হওয়া মানে সে বিচারাধীন ছিল না, সে দোষী সাব্যস্ত হয় এবং তারপরে যখন পুশব্যাক বা তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়, তারপরেও সে ফেরত চলে এলো কি করে ভারতে? তাহলে পুশব্যাক, দুটো প্রশ্ন আসছে, যেটা রূপক একটু আগে বললো, পুশব্যাক তাকে করা হয়নি না, পুশব্যাকের পরেও সীমান্তের নজরদারির অভাবে সে ফের ঢুকে যায় এবং এই জায়গাতে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা সব থেকে বড়ভাবে উঠে আসছে একটাই জায়গায়, যে সীমান্ত পেরিয়ে যদি সে ফের চলে আসে, তারকে যে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে যে ঠিকানা দেওয়া হয়েছে গোয়ালপুকুরের ঠিকানা, তাহলে পুলিশ কি জানতো যে পুশব্যাক হয়ে যাওয়া একজন বাংলাদেশি অপরাধী সাজার মেয়াদ খাটার পরে আবার ফের ঢুকে গোয়ালপুকুরেই রয়েছে? তাহলে পুলিশ তাকে আগে ইন্টারসেপ্ট করেনি কেন? পুলিশ আদালত চত্বরে যখন এই ব্যক্তিকে দেখলো তখন ইন্টারসেপ্ট করেনি কেন? তা এখানেই কিন্তু পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে এবং একজন বাংলাদেশি অভিযুক্ত, সাজাপ্রাপ্ত একজন আসামি, সে দেশে ফিরে যাওয়ার নির্দেশ সত্ত্বেও তারপরে এদেশে আবার অপরাধ করছে, এটাই বোধহয় সেখানে জেলা পুলিশের ব্যর্থতার সবথেকে বড় পরিচয়। একেবারে সিজার, তুমি সঙ্গে থাকো, ঠিক এই প্রশ্নগুলোই উঠে আসছে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তার বক্তব্য শোনাবো।
জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশে উগ্রপন্থীরা। আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই নেই নেই। প্রয়োগ আছে, তার শাস্তি নেই। দুষ্কৃতিকারীদের এই যে হত্যা করা, পুলিশে গুলি করার এক মহোৎসব শুরু হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে কি এক সংখ্যক রাজনৈতিক নেতার উস্কানি মন্তব্য এবং তাদের প্রশ্রয় দেওয়া। উত্তর দিনাজপুরের গুলিকাণ্ডে নতুন মোড়। আমাদের সহকর্মী রূপকের কাছে আমি আরো একবার যাব, আর একটু জানতে চাইবো যে রূপক, এই যে আব্দুল বা আবুল আবাল, তার নাম নিয়ে বা এই যে দুষ্কৃতী, তার বিরুদ্ধে তার সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে আসে, কিন্তু সে এই অভিযুক্ত সাজ্জাক তাকে অস্ত্র সরবরাহ করেছিল। এই অস্ত্র কোথা থেকে দিয়েছিল, কিভাবে এই প্ল্যান তৈরি করা হয়েছিল, সেগুলো সম্পর্কে কি কি জানা যাচ্ছে? দেখো, সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, যেমনটা অনুমান করা হচ্ছে 2019 সালে আগ্নেয়াস্ত্র সমেত বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে এই ব্যক্তি গোয়ালপুকুর থানার হাতে গ্রেপ্তার হয়, অর্থাৎ বিএসএফ গ্রেপ্তার করে তাকে কিন্তু গোয়ালপুকুর থানার হাতে তুলে দেয়। এর পরবর্তীতে কিন্তু তাকে যখন জেলখানায় রাখা হয়, এই সাজ্জাক এবং আব্দুল বা আবুল, যাই নাম হয়ে থাক, তাদের দুজনে কিন্তু জেলের ভেতরেই বন্ধুত্ব হয় এবং পরবর্তীকালে যখন এই সাজ্জাককে পুলিশ একটি পুরনো মার্ডার কেসের ঘটনায় ইসলামপুর কোর্টে তোলে, তখন কিন্তু নেপথ্যে থেকে এই আব্দুল বা আবাল ওরফে আবাল সে কিন্তু তাকে সহযোগিতা করেছে, এমনটা কিন্তু পুলিশের তদন্তকারীদের একটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং যিনি সরকারি আইনজীবী রয়েছেন তারও যেটা ধারণা যে এই জেল থেকে যে তাদের এই বন্ধুত্ব, তারই কিন্তু পরিণতি এই গত পরশুর ঘটনা, পুলিশের উপর গুলিকাণ্ডের ঘটনা। এভাবে বাইরের কোনো দুষ্কৃতী, অর্থাৎ বাংলাদেশি নাগরিক হয়ে সে একদিকে যেমন অপরাধের সঙ্গে জড়িত, তার কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বুঝতে পারছি, আপাতত তুমি সঙ্গে থাকো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, উত্তর দিনাজপুরে গুলিকাণ্ড, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। এখানে যে অভিযুক্ত সাজ্জাক, তাকে অস্ত্র সরবরাহ করেছিল বাংলাদেশের আব্দুল। এবার এই আব্দুলকে ঘিরে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে। দুষ্কৃতী আব্দুল, তাকে পুশব্যাক করা হয়েছিল, কিন্তু সে বাংলাদেশে ফেরেনি। মানে এটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু পাশাপাশি আরো প্রশ্ন উঠছে যে এই সাজ্জাককে কিন্তু আব্দুলই অস্ত্র দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশি যোগ। এই দুটো প্রশ্নই উঠে আসছে, কি বলবেন? একেই বলে বাঘের পিঠে সওয়ার হওয়া। এই পশ্চিমবঙ্গ পুলিশ যখন ওপার থেকে এপারে অনুপ্রবেশকারীরা ঢোকে, তখন শাসক দলের নেতারা যখন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বাড়িয়ে এদেরকে ভুয়ো নাগরিক বানানোর চেষ্টা করে, তখন পশ্চিমবঙ্গ পুলিশ তাতে মদত করে। আর তারপরে তারা কখনো গ্রেপ্তারও যদি হয়, বিএসএফ যখন তাদের গ্রেপ্তার করে দেয় অনুপ্রবেশকারীদের, তারা তাদের সাথে সাথে লাথি মেরে পুশব্যাক করার বদলে জেলে রাখে। আপনারা খোঁজ নিন, পশ্চিমবঙ্গের যে জেলের 25,000 ক্যাপাসিটি কয়েদি, তার মধ্যে 6 থেকে 7,000 এই ধরনের জান খালাস কয়েদি আছে। জান খালাস কয়েদি মানে যে যারা হচ্ছে ওই বাংলাদেশি নাগরিক, কিন্তু তাদের সাজা খাটা হয়ে গেছে, শুধু তাদেরকে বাংলাদেশ গ্রহণ করছে না বলে, তাদেরকে রাজ্য সরকার পুশব্যাক করতে পারছে না বলে তারা জেলের ভাত খেয়ে যাচ্ছে। এই গোয়ালপুকুরের যে ঘটনাটি বললেন, সেও এরকম একটি জান খালাস আসামি, তাকে পুশব্যাক করানোর নামে বের করে সে ভারতবর্ষের মধ্যেই মিলিয়ে গেছে, গোয়ালপুকুরের মধ্যেই মিলিয়ে গেছে। তাহলে যে পুলিশ এই মদত করে অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে বসিয়ে দেয়, এখন সেই পুলিশের উপরেই এই জান খালাস আসামিরা গুলি চালাচ্ছে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য। এবং সেই কারণে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ঠিক করেছে যে 26 সালে তৃণমূল কংগ্রেসকে অতীত করে তারা ভারতীয় জনতা পার্টিকেই ক্ষমতায় নিয়ে আসবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতার সঙ্গে। দেখুন, আরো একটা প্রশ্ন সামনে কিন্তু উঠে আসছে। বাড়তি পুলিশ ফোর্স থাকলে ঠিক এভাবে গুলিবিদ্ধ হতে হতো না। খুনের আসামি, তার পাহারায় কেন মাত্র 2 জন পুলিশ থাকবে? এই প্রশ্নটাই তুললেন পাঞ্জিপাড়ার গুলিবিদ্ধ এসআই নীলকান্ত সরকারের মা। 2 দিন আগে প্রিজন ভ্যানে 2 পুলিশকর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি সাজ্জাক। এখন কি হবে না হবে বলতে পারছি না কিছু। আমি কি বলবো এখন? এইভাবে যুগলে পুলিশের এরকম হয় তাহলে কি হয়? মানুষের ভালো করতে গেছিল, তাহলে ওর গুলি হবে কেন? আরও 4-5 জন যদি থাকতো তাহলে তো এই ঘটনা ঘটতো না। ভালো কাজ করতে গিয়েই যদি এরকম হয়, তাহলে মানুষের ভালো কি রাখবে? কোথায় পেলো? ওটা তো ওই মানে জেলে ছিল আসামি, তাহলে ওকে যে নিয়ে আসতেছে, তাহলে বেশি ফোর্স কেন দিল না? পুলিশই আমাদেরকে মানে নিরাপত্তা দিবে, সেই পুলিশের উপর যদি এরকম চলে, আর কিছু বলার নেই। খুব খারাপ লাগছে, দুঃখজনক একটা ঘটনা।
ওটাই তো দেখে তো আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এখন আমরা যে আছি এখানে কি নিরাপত্তা কি পাচ্ছি আমরা বলুন? বুঝতে পারছেন, গোয়ালপুকুরের খবরে কিন্তু আমাদের নজর থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কিন্তু মালদায় আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তৃণমূল নেতা খুন হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত অধরা রয়েছে মূল যে অভিযুক্ত সে। বিহারে গা ঢাকা দিল কি মূল অভিযুক্ত এই জাকির এবং তার সাগরেদরা? ড্রোন উড়িয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া কিন্তু যাচ্ছে না। পুলিশ কুকুর গতকাল ক্রাইম সিনের 4 কিলোমিটার দূরে থেমে যায় দুষ্কৃতী জাকিরের খোঁজে। তাই বালুয়াচড়া এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। জাকির শেখের খোঁজে বিহার পুলিশের সঙ্গে কথা বলল মালদা পুলিশ। খবর সূত্রে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বারবার বলেও কাজ হয়নি বলে অভিযোগ উঠছে। ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি উত্তেজিত জনতার। রাস্তার উপর বসে বাঁশের সাঁকোয় আগুন লাগিয়ে দেওয়া হলো। দেখছেন সেই ছবি, ধাক্কাধাক্কির ছবি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা। দুটো ছবি পাশাপাশি দেখানো হচ্ছে, ধাক্কাধাক্কির ছবি এবং বিক্ষোভের ছবিও দেখছেন। বেহাল রাস্তা বলে বিক্ষোভ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, বারবার বলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কাজ করা হয়নি, এটাই অভিযোগ। ধূপগুড়ির ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। ধূপগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি উত্তেজিত জনতা। রাস্তার উপরে তৈরি বাঁশের সাঁকো, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো। ছবি দেখছেন যে ধাক্কাধাক্কির ছবি, বিক্ষোভের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে, বারবার বলা হয়েছে তা সত্ত্বেও কাজ করা হয়নি, এটাই অভিযোগ। দীর্ঘদিন থেকে বেহাল এলাকার রাস্তার উপরে তৈরি করা হয়েছিল বাঁশের সাঁকো, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু থেকে পড়ে একাধিক মানুষ আহত হয়, আর তার কারণে রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়ে 48 সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। অবরোধের কথা শুনে এলাকায় এসেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি, তাকেও ধাক্কাধাক্কি করেন উত্তেজিত জনতা। চোর চোর বলে স্লোগান দেন। অভিযোগ, যেখানে দুয়ারে সরকার, দুয়ারে প্রশাসন একাধিক কর্মসূচি দিয়েছে মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে এলাকার রাস্তা দীর্ঘ 9 মাস থেকে খারাপ থাকলেও কেন উদ্যোগ হয়নি প্রশ্ন তুলছেন সাধারণ। রনি চৌধুরী, TV9 বাংলা। প্রধান পঞ্চায়েত শুধু দেখে যাচ্ছে আর বলছে যে টেন্ডার পাস হয়ে গেছে, কাজ হবে, এই হবে, সেই হবে, এরকম করতে করতে পরপর 3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে একটাই দাবি করছে যে পঞ্চায়েত প্রধান এবং বিডিও সাহেব এসে আমাদেরকে লিখিতভাবে বলুন যে এই রাস্তাটা কতদিনের মধ্যে হচ্ছে। আমি বারবার করে উদ্যোগ নিয়ে প্রধানকে বলেছি, ভিডিওকে আমি ছবি পাঠিয়েছি, ভিডিও সাহেবও কিন্তু বারবার করে বলছে প্রধানকে দ্রুত স্টেপ নেওয়ার জন্য। প্রধান নেয়নি সেটা না, যদি না হতো মানে কেউই, তার মানে সবাই উদ্যোগ নিয়েছে, তাহলে কার জন্য হচ্ছিল না? যাই হোক, একটু ডিলে হয়েছে, এটুকু আমি বলতে। তাহলে কি কারণে চড়া হলো আপনার উপরে? এখন মানুষের একটা ক্ষোভ, আজকে আমি যেমন পথচারী মানুষ, আমি তাহলে এটা কতদিনে হবে আপনি বলছেন? তাহলে কতদিনে হবে এই রাস্তা, কতদিনে হবে সেটা বলেন। না না, গতকালকে তো মিস্ত্রি খুঁড়তে আসছিল। আচ্ছা, গতকালকেই খুঁড়তে আসছিল, অর্ডার সব হয়ে গেছে। পরে খবরে নজর রাখবো। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশের তলবে হাজিরা দিচ্ছেন এবার অর্জুন সিং। ভাটপাড়ার চেয়ারম্যান থাকাকালীন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, তাকে বেআইনিভাবে বাড়ি তৈরিতে মদতের অভিযোগ উঠছে। পাল্টা এনআইএ তদন্তের আবেদনের হুঁশিয়ারি। আর একবার জানিয়ে দিই, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে এবার পুলিশের তলবে হাজিরা দিচ্ছেন অর্জুন সিং। আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি, এই জন্যে উনি সপ্তাহে 2-3টে নোটিশ পাঠিয়ে দেন। কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারেন না, আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না। আমার ওনার চ্যালেঞ্জ থাকলো, উনি যত কেস করার আছে করুন আমার উপরে। আজকে ওনার ক্ষমতা আছে, উনি পুলিশকে লেলিয়ে এসব করাচ্ছেন, কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন? পরের খবরে নজর রাখবো। সাইফের উপরে হামলার ঘটনায় মুম্বাই পুলিশের জালে এবার সন্দেহভাজন একজন যুবক। বান্দ্রা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আটক করা হলো যুবককে। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে আটক করা হয়েছে যে ব্যক্তিকে, সেই কি সাইফের হামলাকারী? দেখো, এখনো পর্যন্ত যে ছবি আমাদের সামনে এসছে তাতে কিন্তু এমনটাই মনে করা হচ্ছে যে এই ব্যক্তি সাইফের হামলাকারী। কিন্তু আরো চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে যে সাইফের উপরে হামলা করেছে সেই ব্যক্তি মান্নাতের সামনে রেকি করে গিয়েছে। ফলত
পুলিশের তরফ থেকে যে কথা জানানো হয়েছিল যে এটা সম্পূর্ণভাবে একটি ডাকাতির চেষ্টার ঘটনা, তা কিন্তু কতটা গুরুত্ব আছে সেই ঘটনা বা তার পেছনে কতটা তথ্য রয়েছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়।